খেজুরিতে দুই বিজেপি কর্মী রহস্য মৃত্যুর ঘটনায় দুই ময়নাতদন্তে দুরকম রিপোর্ট। এই মামলা নিয়ে আমি খুব বিরক্ত বলছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা রয়েছে, আর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে দেহে আঘাতের চিহ্ন রয়েছে। দু জায়গায় ময়নাতদন্তের রিপোর্টের মধ্যে পার্থক্য হয় কিভাবে, এই প্রশ্ন তুলছেন মহামান্য বিচারপতি। কোর্টের মধ্যে হলোটা কি এবং কি নিয়ে এতটা বিরক্তি প্রকাশ করছেন মহামান্য বিচারপতি, সবটা আমরা জানবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সৌভিক, দেখো, মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার বিরক্তি প্রকাশ করেছেন। তার কারণ তিনি অত্যন্ত সঙ্গত কারণেই এই বিরক্তি প্রকাশ করেছেন। প্রথমত তোমাকে বলবো যে প্রথমবার যখন এই খুনের ঘটনায় ময়নাতদন্ত হয়েছিল, সেই সময় ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্য ছিল যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই দুই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। ফলত যে ইনভেস্টিগেশন ছিল পুলিশের তরফ থেকে, সেই ইনভেস্টিগেশনটাও কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এইটাকেই ধরে নিয়ে সেই ইনভেস্টিগেশন এতদিন পর্যন্ত চলছিল। কিন্তু এখন এসএসকেএম এর তিনজন যে বিশিষ্ট চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, সেই মেডিকেল বোর্ডের তরফ থেকে যে ময়নাতদন্ত দ্বিতীয়বার করা হয় এবং তার যে রিপোর্ট কলকাতা হাইকোর্টের সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ফলে এটা অনুমান করা যায় যে হয়তো দেহে আঘাতের কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে, এমনটা প্রাথমিক পর্যায়ের একটা অনুমান। ফলত মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন যে এতদিন মনে করা হচ্ছিল যে এটা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা, কিন্তু এখন তো সেখানে মনে হচ্ছে যে খুনের একটা যোগ রয়েছে, বা পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছিল যে এই দুই বিজেপি কর্মীকে কার্যত পিটিয়ে মেরে ফেলা হয়েছে, সেই অভিযোগের কোথাও গিয়ে একটা যৌক্তিকতা রয়েছে, এমনটা মনে হচ্ছে। এবং সেই কারণেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বিরক্তি প্রকাশ করেছেন এবং তিনি স্পষ্টত বলেছেন যে যেখানে প্রথমবার ময়নাতদন্ত হয়েছিল সেখানেও একজন চিকিৎসক ছিলেন, এবং যখন কলকাতার এসএসকেএম হাসপাতালে এই ময়নাতদন্ত হয় সেখানেও কিন্তু তিনজন বিশিষ্ট চিকিৎসক মিলেই তারা এই ময়নাতদন্ত করেছিলেন। ফলত দুই চিকিৎসকের মধ্যে মতের এই অমিল সেটা কিভাবে হয় সেই প্রশ্ন তিনি তুলেছিলেন। এবং তিনি এই প্রশ্নও তুলেছেন যে এটা শুধু এই ক্ষেত্রে নয়, অর্থাৎ খেজুরির ক্ষেত্রে নয়, এর আগেও একাধিক ক্ষেত্রে তিনি দেখতে পেয়েছেন যে কলকাতা থেকে দূরবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এই ধরনের ময়নাতদন্তের রিপোর্টের ক্ষেত্রে অসঙ্গতি দেখা যাচ্ছে, এবং পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে কোথাও গিয়ে সেই অভিযোগ সত্যি বলে প্রমাণিত হচ্ছে। ফলে সব মিলিয়ে এই মামলার ক্ষেত্রে রাজ্যের কি বক্তব্য রয়েছে, সরকারের কি বক্তব্য রয়েছে, সেটা আগামীকাল দেখা হবে, এবং তারপর এই মামলার ক্ষেত্রে পরবর্তী যে নির্দেশ রয়েছে সেটা মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দেবেন। শিক্ষকের শাসন, দুষ্টুমি করেছিল এবং তার জন্য প্রথমে শাসন, বকা এবং তারপর একটা থাপ্পড় মেরেছিল, তার জন্য বদলা নিতে পিস্তল হাতে তাড়া করলো ছাত্র। ভাবতে পারেন, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের এই ঘটনা রীতিমতন তাজ্জব বনে গিয়েছেন সবাই। এবার যে ছাত্রের হাতে পিস্তল সে নাকি তৃণমূল কর্মীর ছেলে বলে জানা যাচ্ছে। ইতিহাসের ক্লাসে বদমাইশি করেছিল ছাত্র এবং তারপর বদলা নিতে সেই শিক্ষককে রীতিমতন বন্দুক হাতে তাড়া করলো সেই ছাত্র, তারপর সে ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। এখন ঘটনাটা কি ঘটেছে সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, বলবেন। আমি বলছি ব্রতদীপ, নিঃসন্দেহে এই ছবি উদ্বেগের, আশঙ্কার এবং ঠিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দেয়, কিন্তু ঘটনাটা আমি তোমার থেকে জানতে চাইবো ব্রতদীপ। দেখো, অভিযোগ যেটা যে ওই ছাত্র, দশম শ্রেণীর ওই ছাত্র গতকাল অর্থাৎ সোমবার ওই স্কুলে উপস্থিত ছিল এবং সেই সময় ইতিহাসের ক্লাস চলছিল, এবং ইতিহাসের সেই ক্লাস চলাকালীন ওই ছাত্র অন্য ছাত্রদের বিরক্ত করছিল। সেই সময়ে যিনি ইতিহাস শিক্ষক তিনি প্রথমে তাকে বারণ করেন, বকা দেন, তারপরেও যখন তিনি অবাধ্যতা করেন ওই ছাত্র, তারপরে শিক্ষক গিয়ে তাকে একটি চড় মারেন। এরপরেই উদ্ধত এই ছাত্র ক্লাসরুম থেকে বেরিয়ে যায় এবং যেটা জানা যায় তারপর সে যায় প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষকের কাছে গিয়ে ওই ইতিহাস শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানায়। প্রধান শিক্ষক তার অভিযোগে কোনো কর্ণপাত না করতে চাওয়ায় সে সেখানেই শাসিয়ে রীতিমতন স্কুল থেকে বেরিয়ে যায়, এবং কিছুক্ষণের মধ্যেই সে স্কুলে ফিরে আসে, এবং ফিরে আসার পর আচমকাই সে একটি পিস্তল বের করে, এবং পিস্তল বের করে ইতিহাসের ওই শিক্ষককে লক্ষ্য করে সে ধাওয়া করতে শুরু করে। ইতিহাসের শিক্ষক তিনি প্রাণ ভয় পালাতে শুরু করেন, ও সেই সময় বাকি অন্যান্যরা এসে ওই ছাত্রকে ধরে ফেলে এবং পুলিশকে এরপরে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই ছাত্রকে আটক করে, এবং যেটা চাঞ্চল্যকর বিষয় যে ওই ছাত্রের কাছে শুধু আগ্নেয়াস্ত্র নয়, তার কাছ থেকে যেমন একটি 9mm পিস্তল পাওয়া গিয়েছে, তার পাশাপাশি ছুরি জাতীয় একটি ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে তার কাছ থেকে, এবং এর সঙ্গে একটি মেটাল পাঞ্চিং নাকেল, অর্থাৎ একটি ধাতুর জিনিস, লোহার মতন একটি ধাতুর জিনিস যেটার মাথাগুলো ছুচলো থাকে, এবং তা দিয়ে কাউকে ঘুষি মারলে
রক্তাক্ত হওয়া একেবারে নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে দশম শ্রেণীর এই ছাত্রর কাছে এই এত ধরনের অস্ত্র আসলো কি করে? স্বাভাবিকভাবেই যে ঘটনা ঘটেছে এবং যে বিষয়টি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে স্কুলে এই ঘটনার পর সে কার্যত শিক্ষকদের শাসিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সে আবার স্কুলে ফিরে আসে। অর্থাৎ যেখান থেকে সেই অস্ত্রগুলো পেয়েছে সেটা স্কুল থেকে বেশি দূরত্ব নয়, তার বাড়িও হতে পারে। এখন এই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর পুলিশ খুঁজছে যে অস্ত্রটি ওই ছাত্র পেল কি করে। যে 9mm পিস্তলটি উদ্ধার হয়েছে ওই ছাত্রের থেকে তার কোনো লাইসেন্স নেই, এটা পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই অস্ত্র কার? প্রশ্ন উঠছে যে এই ঘটনার পর থেকেই এই ছাত্রের বাবা তিনি কেন পলাতক, অর্থাৎ এই ঘটনা তদন্ত করতে যখন পুলিশ যায় ওই ছাত্রের বাড়িতে, তারপর থেকে তার বাবার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তাহলে কি এই অস্ত্রগুলো তার বাড়িতেই ছিল? একেবারে এই সমস্ত প্রশ্ন তুলে দিচ্ছে, তার কারণ এর সঙ্গে একেবারে শাসক যোগ্য পাওয়া গিয়েছে।